গল্পের নাম দাম, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের। স্কুলে কি বিভীষিকাই যে ছিলেন ভদ্রলোক, আমাদের অঙ্ক কষাতেন। আশ্চর্য পরিষ্কার ছিল মাথা। যেসব জটিল অঙ্ক নিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করেছি, একবার মাত্র তাকিয়ে দেখতেন তার দিকে, তারপরে এগিয়ে যেতেন ব্ল্যাকবোর্ডে। খসখস করে ঝড়ের গতিতে এগিয়ে চলতো খড়ি। হঠাৎ খড়ি ভেঙে গেলে বিরক্ত হয়ে টুকরো দুটো আমাদের দিকে ছুঁড়ে দিয়ে তৎক্ষণাৎ আর একটা তুলে নিতেন। একটু পরেই আমরা রোমাঞ্চিত হয়ে দেখতাম ছবির মতো অঙ্কটা সাজিয়ে দিয়েছেন। পৃথিবীতে যত অঙ্ক ছিল সব যেন ওর মুখস্থ, কিংবা মুখস্থ বললেও ঠিক হয় না, মনে হতো আমাদের অদৃশ্য অক্ষরের বোর্ডে আগে থেকেই কষা রয়েছে, অথচ উনি দেখতে পাচ্ছেন ঠিক, আর সঙ্গে সঙ্গে তার উপরে খড়ি বুলিয়ে চলেছেন। অঙ্কের যারা 100-র মধ্যে 100 পায়, ওর ভয়ে তারাই তটস্থ হয়ে থাকতো। আর আমাদের মতো যেসব অঙ্ক বিশারদের টেনে টুনে 20 উঠতেই চাইতো না, তাদের অবস্থা সহজেই কল্পনা করা যেতে পারে। প্রকাণ্ড হাতের প্রচন্ড চড় খেয়ে মাথা ঘুরে যেত, কিন্তু কাঁদবার জো ছিল না। চোখে এক ফোঁটা জল দেখলেই ক্লাস ফাটিয়ে হুঙ্কার ছাড়তেন। পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারিস নে, তার উপরে কাঁদতে লজ্জা করে না? এখনই পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দেব। তা উনি পারতেন। ওর চড়ের জোর থেকেই আমরা তা আন্দাজ করে নিয়েছিলাম। পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারে না, এমন অঘটন কল্পনা করতে পারতেন না। না মাস্টার মশাই, বলতেন প্লেটের দোরগোড়ায় কি লেখা ছিল জানিস? যে অঙ্ক জানে না, এখানে তার প্রবেশ নিষেধ। স্বর্গের দরজাতেও ঠিক ওই কথাই লেখা আছে। যদি সেখানে যেতে চাস, তাহলে স্বর্গের খবরটা মাস্টারমশাই কোত্থেকে জোগাড় করলে তিনিই জানেন। প্লেটোকে তার দরজা দিয়ে ঢুকতে না পারলে কি ক্ষতি হবে, এ নিয়ে আমরা কোনোদিন মাথা ঘামাইনি। তাছাড়া এই স্বর্গে পা দিয়েই জ্যামিতি এক্সেট্রা কষতে হবে, কিংবা স্কোয়ার মেজাজের অঙ্ক নিয়ে বসতে হবে। সে স্বর্গের চাইতে লক্ষ যোজন দূরে থাকতেই আমার নিরাপদ বোধ করতুম। ম্যাট্রিকুলেশন গণ্ডি পার হয়ে অঙ্কের হাত থেকে রেহাই পেলাম, মাস্টারমশাই হাত থেকেও, কিন্তু অঙ্কে সে বিভীষিকা মন থেকে গেল না। এমএ পাস করবার পর স্বপ্ন দেখেছি পরীক্ষা লাস্ট বেল পড়ো, অথচ একটা অঙ্ক আমার মিলছে না। মাস্টারমশাই গার্ড হয়ে একবার আমার সামনে এসে দাঁড়িয়েছেন, দু চোখ দিয়ে তারা আগুন ঝরছে, দাঁতে দাঁত কষে বলছেন, মাথার উপর ঘুমন্ত পাকা সত্ত্বেও ঘামে নিয়ে আমি জেগে উঠেছি। মৃদু নীল আলোয় দেখছি চেনা ঘরটাকে। চোখে পড়েছে সামনে আমার পড়ার টেবিল, আমার বইপত্রের স্তূপ। গভীর তৃপ্তির সঙ্গে ভেবেছি, এখন আর আমাকে স্কুলে অঙ্ক কষতে হয় না, আমি কলেজে বাংলা পড়াই। একদিন একটি পত্রিকার পক্ষ থেকে ফরমাস এলো, আমার ছেলেবেলার গল্প শোনাতে হবে। আমি জানালাম লেখক হিসাবে আমি নিতান্তই সামান্য ব্যক্তি। আমার ছেলেবেলার গল্পের কারো কোনো কৌতূহল নেই। তাছাড়া এমন কোনো স্মরণীয় ঘটনা ঘটেনি যে আসর করে তা লোককে শোনাতে পারি। কিন্তু কর্তৃপক্ষ ছাড়লেন না। তার জানালেন, সাহিত্যের ইন্দ্রচন্দ্র মিত্র বরুণেরা কেউ তাদের বিশেষ পাত্তা দেননি। অতএব আমি ভাবলুম তাহলে নির্ভয়ে লিখতে পারি। ওরা নিজেরা ছাড়া ওদের কাগজের বিশেষ পাঠক নেই, সুতরাং
আত্মকথা কারো কাছে স্পর্ধার মতো মনে হবে না। কয়েকটি ঘরোয়া মানুষের কাছে ঘরোয়া গল্প বলবো, ওটা প্রীতির ব্যাপার, তত মর্যাদা নয়। কাগজ কলম নিয়ে বসে গেলুম, মনে এলো মাস্টারমশাইয়ের কথা, লিখলুম তাকে নিয়ে। ছবিটা যা ফুটলো তা খুব উজ্জ্বল নয়। লিখবার সময় কল্পনার খাদ কিছু মিশিয়ে নিলুম, সেটা বলাই বাহুল্য। সেই সঙ্গে সদ উপদেশ একটু বর্ষণ করেছিলাম। মূল কথাটা এ ছিল, অহেতুক তাড়না করে কাউকে শিক্ষা দেওয়া যায় না। গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটাই পঞ্চত্ব পায়। গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলেই গাধাটাই পঞ্চত্ব পায়। তার প্রমাণ আমি নিজেই। মাস্টার মশাই আমাকে এত প্রহার করেও অঙ্ক শেখাতে পারিনি, বরং যা শিখেছিলাম তাও ভুলে গেছি। এখন 2 আর 2 4 না হয়ে 5 হয়, তাই নিজের মধ্যে সন্দেহ জাগে। পত্রিকায় কর্তৃপক্ষ খুশি হয়ে আমাকে 10 টাকা দক্ষিণা দিয়ে গেছেন। মাস্টারমশাইয়ের কাছ থেকে এইটুকুই আমার নগদ লাভ। তারপরে আরো অনেক দিন পার হয়ে গেল, সেই লেখার কথা ভুলে গেল মাস্টারমশাইকেও। বয়স বেড়েছে, বিনিদ্র রাত্রি যাপনের মতো অনেক সমস্যা এসে দেখা দিয়েছে জীবনে। বর্তমানে দাবিটাও এত বেশি জোরালো যে স্মৃতির দিকে তাকাবার অবসর পর্যন্ত মেলে না। অমনি সময় দেশের এক প্রান্তে একটি কলেজ থেকে ডাক এলো, ওদের বার্ষিক উৎসব, অতএব আতিথ্য নিতে যেতে হবে ওখানে এবং বক্তৃতা দিতে হবে। এইসব উপলক্ষে বিনা পয়সায় বেড়ানো যায়। তাছাড়া কলকাতা থেকে কেউ বাইরে গেলে তাদের বা রাজ্যে চিত্ত সম্বর্ধনা মেলে। এখানকার চড়ুই পাখি সেখানে রাজহংসের সম্মান পায়। এই রাজচিত্র। তাছাড়া কলকাতা থেকে বাইরে গেলেই তার রাজোচিত সম্বর্ধনা মেলে। এখানকার চড়ুই পাখি সেখানে রাজবংশের সম্মান পায়। এখানে চড়ুই পাখি সেখানে রাজহংসের সম্মান পায়। কলকাতা থেকে দূরত্বটা যত বেশি হয় আমাদের মতো নগণ্যের পক্ষে ততই সুখাবহ। আমি সুযোগটা ছাড়তে পারলাম না। গিয়ে পৌঁছে চা খাবার আতিথেয়তার উচ্ছ্বাস। ছেলেরা তো এলেই, 2-4 জন সম্ভ্রান্ত লোক এসেও বিনীতভাবে আলাপ করে গেলেন। এমনকি খাম কয়েক অটোগ্রাফের খাতা পর্যন্ত এগিয়ে এলো। রোমাঞ্চিত কলরবে আমি স্বাক্ষরের সঙ্গে সঙ্গে বাণী বিতরণ করতে লাগলাম। ব্যক্তি হিসাবে আমি যে এত মূল্যবান এর আগে কে ভেবেছিল সে কথা। সবাই জাকিয়ে বক্তৃতা করা গেল। রবীন্দ্রনাথ থেকে 12টা উদ্ধৃতি দিলুম, কার একটা ইংরেজি কোটেশন চালিয়ে দিলুম। বার্নার্ড শ নামে শেষে দেশের তরুণদের নিদারুণভাবে জাগ্রত হতে বলে যখন টেবিলে একটা প্রকাণ্ড কিল মেরে বক্তৃতা শেষ করলুম, তখন অল্পের জন্য ফুলদানিটা রক্ষা পেল। আর হলো ফাটানো হাততালির কান বন্ধ হওয়ার জো। বুড়ো প্রিন্সিপাল পর্যন্ত মুগ্ধ হয়ে আমাকে বললেন, ভারী চমৎকার বলেছেন আপনি, যেমন সাপ গর্ভ তেমনি সুমধুর। আমি বিনীত হাসিতে বললুম, আজ শরীরটা তেমন ভালো নেই, তাই মনের মতো করে বলতে পারলুম না। পাশে দাঁড়িয়ে থাকা ছেলেরা বিস্ময়ে চোখ কপালে তুললো। শরীরটা ভালো নেই, তাতেই এই রকম বললেন স্যার? শরীর ভালো থাকলে তো অর্থাৎ প্রলয় হয়ে যেত। আমি উদার হাসলুম। যদি মনে মনে জানি এই একটি
সর্বাত্ম সাধক বক্তৃতাই আমার সম্বল। রবীন্দ্র জন্মোৎসব থেকে বন মহোৎসব পর্যন্ত এটাকে এদিকে ওদিকে করে চালিয়ে দিই। স্তুতিতে স্ফীত মনে চায়ের পেয়ালায় চুমুক দিয়েছি, এমন সময় একটি ছেলে এসে খবর দিলে এক বুড়ো ভদ্রলোক আমার সঙ্গে দেখা করতে চান। প্রিন্সিপাল বললেন, বেশ তো, ডেকে আনো এখানে। ছেলেটি বলল তিনি আসতে চাইছেন না, বাইরে মাঠে দাঁড়িয়ে রয়েছেন। আমার বক্তৃতার নিশ্চয়ই কেউ অনুভূতি হয়েছে, আমাকে অভিনন্দন জানাবে। এ অভিজ্ঞতা আগেও হয়েছে, সুতরাং দাক্ষিণ্য পুলকিত চিত্তে আমি বললুম, আচ্ছা চলো, আমি যাচ্ছি। হলে বাইরে ছোট ছোট একটা মাঠ, তরল অন্ধকার ঢাকা। অত আলো থেকে বেরিয়ে এসে প্রথমে ভালো করে কিছু দেখতে পেলাম না, তারপর চোখে পড়লো মানুষটিকে। কুঁজো লম্বা চেহারা, মাথায় সাদা চুলগুলি চিকমিক করছে। ডাকলেন, সুকুমার। আমি চমকে উঠলাম। এখানে কেউ আমার নাম ধরে ডাকতে পারে না, সেটা যেমন আশ্চর্য, তারও চেয়ে আশ্চর্য এই গলার স্বর। আমার মনটাকে অদ্ভুত ভাবে দুলিয়ে দিল। স্মৃতির অন্ধকার থেকে একটা ভয়ের মৃদু শিহরণ আমার বুকের ভিতর দিয়ে বয়ে গেল। আমাকে চিনতে পারছে না সুকুমার? আমি চিনেছি। ভয় পাওয়ার অর্থটা বুঝতেও আর বাকি নেই। ওই ডাক শুনে ছেলেবেলায় বহুদিন আমার গায়ের রক্ত হিম হয়ে এসেছে। জানি এখনই একটা ভয়ঙ্কর চর আমার পিঠের উপর নেমে আসবে। ওই ভয়টাই কঙ্কাল লুকিয়ে ছিল মনের কুঠিরে। এই স্বর বিদ্যুতের আলোর মতো তাকে উদ্ভাসিত করে তুলেছে। আমার মাথায় তখন ওর পায়ের নেমে এলো। মাস্টারমশাই আপনি? মাস্টারমশাই বললেন, বেঁচে থাকো বাবা, যশস্বী হও। রিটায়ার করার পর এখানে এসেই মাথা খুঁজেছি মাথা গুঁজেছি, বাড়ি থেকে বেরোই না। আজ তুমি বক্তৃতা করবে শুনে ছুটে এসেছি। খুব ভালো বলেছ সুকুমার, খুব খুশি হয়েছি। কিন্তু আমি খুশি হতে পারলাম না। বিজ্ঞানের ছাত্র ছিলেন মাস্টারমশাই, বুদ্ধির ছবির ফলার মতো ঝকঝক করতো চোখ, আর আমার বক্তৃতার ফাঁপা ফানুস দিয়ে যদি ওকে ভোলাতে পেরে থাকি, তাহলে সেটা আমার কৃতিত্ব নয়, ওর মনেরও বয়স বেড়েছে বলে। অপরাধীদের মতো চাইলুম না, স্যার, আপনার সামনে। মাস্টারমশাই আমাকে বলতে দিলেন না। তোমরাই তো আমাদের গর্ব, আমাদের পরিচয়। কিছুই দিতে পারিনি, খালি শাসন করেছি, পীড়ন করেছি। বলতে বলতে জামার পকেট থেকে বের করলেন শত ছিন্ন এক জীর্ণ পত্রিকা। একদিন আমার ছেলে এইটে এইটে এনে আমাকে দেখালে। পরে আনন্দে আমার চোখে জল এলো। কতকাল হয়ে গেল, তবু সুকুমার আমাকে মনে রেখেছে, আমাকে নিয়ে গল্প লিখেছে। সকলের এই লেখা আমি দেখাই, বলি, দেখো আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে। মুহূর্তে আমার জিভ শুকিয়ে গেল। লজ্জায় আত্মগ্লানিতে আমার মাটিতে মিশে যেতে ইচ্ছে করলো। একটা কিছু বলতে চেষ্টা করলুম, কিন্তু মুখের কথা ফুটলো না। মাস্টারমশাইয়ের গলা ধরে এসেছিল। একটু চুপ করে থেকে বললেন, কি যে আমার আনন্দ হয়েছে সুকুমার, কি বলবো। তোমার এই লেখাটা সব সময় আমার সঙ্গে সঙ্গে থাকে। দুই একজন বলে, যেমন ধরে 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 মারতেন, তেমনি বেশ শুনিয়ে দিয়েছে আমাকে। আমি বলি, শোনাবো কেন, কত শ্রদ্ধা নিয়ে লিখেছে। আর সত্যি তো, অন্যায় যদি করিই থাকি, ওরা ছাত্র, ওরা সন্তান, বড় হলে সে অন্যায় আমার শুধরে দেবে বই কি। জানো সুকুমার, আনন্দে তোমাকে আমি একটা চিঠি লিখেছিলাম, কিন্তু পাঠাতে সাহস হয়নি। তোমরা এখন বড় হয়ে গেছো, এখন
আর বলতে পারলেন না। অবস্থা আবছা আলোটায় এখন অভ্যস্ত হয়ে উঠেছিলাম। দেখলাম মাস্টারমশাইয়ের চোখ দিয়ে জল পড়েছে। মনে হলো স্নেহ মমতা ক্ষমার এক মহাসমুদ্র ধরে এসে দাঁড়িয়েছে। সেই স্নেহে কোটি মণিমাণিক্য দিয়ে যার পরিমাণ হয় না, সেই মমতা যার দাম সংসারের সব ঐশ্বর্যের চাইতে বেশি। সেই ক্ষমতা কুবেরের ভান্ডারকে ধরে দিয়েও যা পাওয়া যায় না। আমি তাকে 10 টাকা বিক্রি করলুম। এ অপরাধ আমি বইব কি করে? এ লজ্জা আমি কোথায় রাখবো?